মনটা কেমন যেন ভালো হয়ে যায় না? তুমি কে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি তো অনেক দিন থেকে হাঁস পালন করছেন, তো আপনার এই খামারে হাঁসের রোগ ব্যাধি কিরকম হচ্ছে? মোটামুটি আমি এখনো সেরকম ভাবে কোনো রোগ ফেস করতে করি নাই। মূলত আমি যে রোগগুলো পাইছি তার মধ্যে হচ্ছে ঠান্ডাজনিত যেগুলো সমস্যা, এইটাই শুধু। ঠান্ডা হলে হাঁসের কি কি লক্ষণ দেখা যায়? ঠান্ডা হলে হাঁসে ঝিমাই, হাঁস নড়াচড়া করতে পারে না, প্লাস এক জায়গায় বসে থাকে, নাক দিয়ে পানি আসে। এ জাতের হাঁসের খুব একটা রোগ ব্যাধি হয় না, তবে একেবারেই যে রোগ ব্যাধিতে হাঁস আক্রান্ত হয় না তা নয়। তবে খামারিকে হাঁসের মারাত্মক দুটি রোগ ডাক প্লেগ ও ডাক কলেরার ব্যাপারে অবশ্যই টিকা দিয়ে নিতে হবে। আমাদের খাকি ক্যাম্বেল হাঁসে আসলে দু ধরনের রোগ হয়ে থাকে সবচেয়ে বেশি। একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা। আর ডাক প্লেগ এবং ডাক কলেরা রোগ থেকে যদি আপনি নিরাপদ থাকতে চান তাহলে ভ্যাকসিন হচ্ছে সবচেয়ে নিরাপদই। ডাক প্লেগ ভ্যাকসিনটা আমরা প্রথম 25 থেকে 30 দিনের মধ্যে আমরা প্রথম ডাক প্লেগ ভ্যাকসিনটা দিতে বলি খামারিদের, এবং এরপর থেকে 2 মাস পর আর একটা, এবং তারপর 6 মাস পর পর এই ডাক প্লেগের ভ্যাকসিন আমাদের দিতে হয়। আর এছাড়া ডাক কলেরা ভ্যাকসিনটা আমরা 1.5 মাস বয়সে প্রথম ভ্যাকসিন দিব, এরপর 6 মাস পর পর আমরা এই ভ্যাকসিনটা যদি দেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি রোগ ডাক প্লেগ এবং ডাক কলেরা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। যে কোনো ভ্যাকসিন দিতে গেলে অবশ্যই সেটি সকালবেলা দেওয়াটা, মানে একটু ঠান্ডা পরিবেশে দেওয়াটা, একটু হালকা ঠান্ডা পানিতে দেওয়াটা উত্তম, কারণ তখন তার ইমিউনিটি সবচেয়ে ভালো থাকে। মূলত আমি আমার এই হাঁসগুলোতে ভ্যাকসিনেশন করছি 18 থেকে 21 দিনের মাঝখানে ডাক প্লেগ করা হয়েছে, তারপরে 15 দিন পর আবার বুস্টার ডোজ, তারপর হচ্ছে তার আবার 15 দিন পরে হচ্ছে ডাক কলেরা দেওয়া হয়েছে, তার 15 দিন পর আবার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম 18 দিনে, মানে বাচ্চা যখন তখন। আবার ডিম আসার আগে 6 মাসের আগে আর কি, তখন ডিম যখন আসে নাই তখন আবার ডাক কলেরা ডাক প্লেগ একইভাবে কন্টিনিউ করা হয়েছে। তো মূলত আমার 2টা ডোজ করা হয়েছে। আবার প্রতি 6 মাস অন্তর অন্তর আমি আমার ভ্যাকসিনেশন ডোজ ডাক কলেরা এবং ডাক প্লেগ দুইটাই কন্টিনিউ করতে পারি। এটি ভালো খামার গড়ে তোলার পূর্ব শর্ত হচ্ছে ভালো বাচ্চা সংগ্রহ করা। সেক্ষেত্রে আপনি ভালো বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে কোথায় থেকে সংগ্রহ করছেন? মূলত আমি আমার এই হাঁসের বাচ্চা সংগ্রহ করছি টাঙ্গাইল ফার্মেসি, টাঙ্গাইল হ্যাচারি থেকে। তো আমি এই বাচ্চা সংগ্রহ করার পূর্বে ওইখানে আমি যে প্রথমে প্যারেন্টসদেরকে দেখছি যে কীরকম হাঁস তাদের বা কীরকম ডিম দেয়। তো দেখার পরে তাদের ওই হাঁস দেখে ভালো লাগছে, ভালো লাগার পরে আমি আর কি ওইখান থেকে সংগ্রহ করছি বাচ্চাগুলো। ভালো বাচ্চার মানে লক্ষণগুলো কি, যে কি দেখলে বুঝতে পারবেন যে এটি ভালো বাচ্চা? বাচ্চা যখন একদিনের বাচ্চা যখন ফুটে তখন ওই বাচ্চা মানে চাঞ্চল্যতা দেখে যে ওইটা দৌড়াদৌড়ি পারতেছে কিনা, ঠিক মুখ খাইতেছে কিনা, খাবারের জন্য আগ্রহী কিনা, এইসব বিষয় দেখে আর কি। বাচ্চার সাইজ একটু বড় থাকবে, এগুলো মূলত এই গ্রেডের বাচ্চা। কত দিনের বাচ্চা নিয়ে আসেন? একদিনের বাচ্চা। একদিনের? হ্যাঁ, ডিমের থেকে ফুটিয়ে তা ওই দিনই দিয়ে দেয়। সে বাচ্চাগুলোর দাম কত হয়? বাচ্চার দাম 35 থেকে 50 টাকার ভিতরে এরকম। আচ্ছা, একদিনের বাচ্চা 35 থেকে 50। এটা ওই যে মানে সময় অনুযায়ী বা সিজন অনুযায়ী বাচ্চা সিজনে এক এক রকম। খুব বিচক্ষণতার সাথে মনে করেন বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যে জায়গাটিতে রাখছেন সেই জায়গাটির প্রস্তুতিটি কেমন হয়? মূলত একটি বাচ্চা আনার পরে বাচ্চা আপনি সুস্থভাবে রাখতে জন্য একটা সুস্থ পরিবেশ রাখা দরকার। তো সেক্ষেত্রে আপনি বোর্ডিং করার জন্য একটি পাকা ঘর অথবা আধা পাকা ঘর বা কাঁচা হলেও সমস্যা নেই, ওইটা মূলত একটা পরিপাটি বোর্ডিং করতে হবে আপনাকে। তো বোর্ডিং করার জন্য নিচে আপনার তুষ অথবা আপনার ভুসি জাতীয় কোনো কিছু দিয়ে, যাতে ওই বাচ্চা ঠান্ডা না লাগে, মাটির থেকে ঠান্ডা না লাগে, এই জন্য আপনার নিচে কিছু বিছাই দিতে হবে। পাশাপাশি সাইড দিয়ে যেন তাপমাত্রাটা বাইরে না যায়, আপনি যে বোর্ডিং করতেছেন ওটার যে আলোর যে তাপমাত্রাটা যেন বাইরে না যায়, পাশ দিয়ে যে কোনো একটা ওয়ালের মতো করে দিতে হবে। সেটা আপনি কাগজ দিয়েও করতে পারেন বা টিন দিয়েও করতে পারেন। করার পরে ওইখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট ওইরকম বা এর আশেপাশে 15 দিন যাবত বা তার চেয়ে কম বেশি সময় বোর্ডিং এ রাখতে হবে। তো এই 15 দিনে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়? তাপমাত্রার পরিবর্তন বলতে আপনার বাচ্চা যখন আপনি এক জায়গায় রাখবেন, যদি বাচ্চা জটলাবাদ একসাথে, তার মানে বুঝতে হবে যে বাচ্চার তাপমাত্রারও দরকার। আর বাচ্চা যদি ছড়াই ছিটায় থাকে তার মানে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার তাপমাত্রা দরকার নেই, পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা আছে। এটা হচ্ছে ম্যানুয়ালি। আর যদি আপনি ওইখানে টেম্পারেচার ইউজ করেন তাহলে টেম্পারেচার 95 থেকে 97 ফারেনহাইটের ভিতরে রাখলেই হবে। মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না? এই 15 দিন একই রকম তাপমাত্রা। দিন যাবে বাচ্চার সাইজ একটু বড় হবে, একটু করে বোর্ডিং এর সাইজটা একটু করে বড় করতে হবে আস্তে আস্তে। আচ্ছা ভাইয়া, মোটামুটি হাঁসগুলো তো বড় হয়ে গেছে এবং 300 পরিমাণ হাঁস আপনি বলেছিলেন। তো এতগুলো হাঁসের জন্য এটা কি পর্যাপ্ত পরিমাণ জায়গা বলে আপনি মনে করেন? আমার যে শীটটা আছে এটা মূলত 300 হাঁসের জন্য না, আর কিছু কম। তো আমার এখন হাঁস অনেক বেশি থাকার কারণে আমি
পারতেছি না একটু বড় করার জন্য, তো চেষ্টা চলছে আর একটু বড় করতে পারলে একটু ভালো হবে। ইতোমধ্যে 2 বছর হয়ে গেছে এই হাঁসগুলো, মানে 2 বছর থেকেই আপনি ডিম পাচ্ছেন, আরো 1 বছর পাবেন, বেশ খানিকটা সময়। তবে এই 1 বছর পরে আবার যখন নতুন হাঁস নিয়ে আসবেন, নতুন বাচ্চা নিয়ে আসবেন, সেক্ষেত্রে দেখা যায় যে নতুনভাবে সবকিছু শুরু করতে হবে, জীবাণুনাশক থেকে শুরু করে এই জায়গাটার পরিচর্যা, প্রস্তুতি যেটাকে বলে, সেটি কিভাবে নেবেন? মূলত আমার এখন এই জায়গায় 2 বছর ধরে হাঁস পালন করতেছি, আরেক বছর পাললে নিচে অনেক ময়লা জমবে, তো এগুলো সব পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে পাশে যে যা আছে, যে ময়লা চলে আছে, তারপরে মাকড়সার জাল আছে, ধুলোমালা আছে, এই সব পরিষ্কার করে ভালো করে জীবাণুনাশক দিয়ে মূলত 10-15 দিন বা 1 মাসের গ্যাপ একটা গ্যাপ রেখে, যে যাতে আমার এই জীবাণু যা আছে সব যাতে নিষ্ক্রিয় হতে পারে, তারপরে আমি আবার নতুন করে বাচ্চা উঠাবো আর কি। নতুন ব্যাচ তোলার আগে আমি সেখানে ব্লিচিং পাউডার দিয়ে সকল ধরনের জীবাণুনাশক ব্যবহার করে জীবাণু মুক্ত করে অন্ততপক্ষে 1 মাস গ্যাপ রেখে তারপর আমি আবার নতুন হাঁসেরই করব। এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত লিটার পরিবর্তন করব এবং লিটারগুলো যখন পরিবর্তন করব 1 মাস পরে হয়তো বা আমি পুরাতন লিটার অর্ধেক দিয়ে নতুন লিটার আবার অর্ধেক অ্যাড করে আমি আবার নতুন করে লিটার দিব, অথবা আমরা সম্পূর্ণ লিটারই চেঞ্জ করব এবং এই লিটার আমি নিয়মিত আমি রোদের আলোতে দিব, তাহলে জীবাণু ধ্বংস হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা এক কথায় বলতে গেলে সেটি হচ্ছে বায়োসিকিউরিটি। আমরা আসলে বেশিরভাগই খামার করি যারা, তারা আসলে এই খামারে সকল মানুষকে প্রবেশ দিয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে 1 নম্বর সমস্যা, সকলের প্রবেশ এখানে থাকবে না। শুধুমাত্র যারা খামারের সাথে সংযুক্ত তারা খামারে প্রবেশ করবে, বের হবে এবং যখন বাজার থেকে বা ডিম সংগ্রহ বা এই বিতরণ এগুলো শেষে যখন ফিরে আসবে সে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। এই একটা জিনিস মেনটেন করলেই 50%-এর বেশি সমস্যা সমাধান হয়ে যাবে, কারণ আমরা আসলে রোগটা কিন্তু বাইরে থেকেই নিয়ে আসি। আর ভেতরের কথা যদি বলি, আমার নিয়মিত যদি আমি লিটার পরিষ্কার রাখি, আমার যদি তার খাবারের যে জায়গাটা সে তো তার আলাদা করে খোলা জায়গা থাকবে, সে পুকুরে যাবে পানিতেই করবে, কিন্তু সেটা আলাদা, কিন্তু তার যে রাতে যে থাকার জায়গাটা সেইটাকে যদি আমি আর্দ্রতা কম রাখতে পারি, তার মানে সেখানে যদি পানি কম থাকে, তাহলে কিন্তু মানে শুষ্ক জায়গায় রোগ জীবাণু কম ছড়ায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আব্দুল আলিম ভাই, তার মানে আমি বুঝতে পারলাম যে আপনি এই যে হাঁস পালন করছেন এতে অনেক খুশি এবং আপনি অনেক প্রফিটেবলও হচ্ছেন। হ্যাঁ, এটা অবশ্যই কি লাভজনক কাজ? অবশ্যই লাভজনক। মূলত হাঁস লাভজনক পেশা হচ্ছে তার কারণ হচ্ছে মুরগি যদি দেখেন আপনি সকালে দুপুরে বা রাতে 3 বেলা খাবার দিতে হয়, হাঁসের ক্ষেত্রে সেটা দিতে হয় না। সকালবেলা আমি গর্তে ছেড়ে দিলাম, তো বিলে বিচরণ করতেছে, সারাদিন বিচরণ করে বিলে যা খাবার আরো দাবার অনেক রকম সুবিধাই আছে আসলে। আজকে সারাদিন আসলে আপনার সাথে কথা বলে হাঁস পালন সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক ভালো লাগলো এবং নতুন নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য সবসময় গ্লোবাল কৃষির একটা শুভকামনা থাকে। তো আপনি ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@globaltvbd.com এই অ্যাড্রেসে। সুপ্রিয় দর্শক, মন্ডল এগ্রো ফার্মে এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে সারাদিন হাঁস পালন সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের এই আয়োজন ভালো লেগে থাকলে সেটি হবে আমাদের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল টেলিভিশনের গ্লোবাল কৃষির সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।